আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 সন্ধ্যা 7টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। সাথে আছি আমরা দুজন, আমি শরীফুল হক, শান্তা শারলিন। আরিফেল গ্যাস্টো এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে আবার উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। এদিন ক্যাম্পাসে বিক্ষোভ, কালো পতাকা মিছিল, শাহবাগ থানা ঘেরাও এবং শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা। এদিকে হত্যার ঘটনায় আরও একজনকে আটক করা হয়েছে। মামলা হস্তান্তর করা হচ্ছে ডিবিতে। সাম্য হত্যা নিয়ে বহু কি কেন কিভাবে নিয়ে আলোচনা। একদিকে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার, আরেকদিকে সাম্যর শিক্ষক, পরিবার, সহপাঠী ও প্রত্যক্ষদর্শীরা। তাদেরকে কিভাবে করা যায় সেটা কিন্তু আমরা সমস্ত কিছু সর্বোচ্চ ধাপ তাদের প্রক্রিয়াধীন। মোটামুটি কনফার্ম যে 6 দিনের মধ্যে আমরা এর সাথে বাকি যারা জড়িত তাদেরকে সবাইকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হব। ভেতরে যখন আলোচনা চলছে তখন বাইরে থানা ঘেরাও করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে তারা পুলিশকে 2 দিনের সময় বেঁধে দেয়। সেই আলটিমেটাম শেষ হওয়াতেই এই কর্মসূচি। মিছিল নিয়ে থানা ঘেরাওয়ের আগে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন বিক্ষোভকারীরা। প্রশাসনের প্রতি ক্ষোভ ঝাড়েন সাম্যর বিভাগের শিক্ষার্থীরা, যোগ দেন শিক্ষকরাও। আমরা কোনো রাজনীতি নিয়ে কোনো তোয়াক্কা করি না, আমাদের রাজনীতি একটাই, আমরা সাম্যের বিচার চাই। যতক্ষণ পর্যন্ত না আমরা উত্তর পাই, আমাদের অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমরা এখনো পাই নাই। আমরা কি সমাধান পেলাম? আমাদের শিক্ষার্থীর অবস্থান কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয় অভয়ারণ্য হয়ে থাকবে? আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্যকে নেতিবাচকভাবে উপস্থাপনের নিন্দা করেন সাম্যর ভাই। আমার ভাইয়ের বিচারের নামে কোনো প্রহসন যেন না হয়, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যাতে কালক্ষেপণ করা না হয়, শিক্ষার্থীদের যাতে উত্তেজিত করে কোনো ফায়দা হাসিলের চেষ্টা না করা হয়। এ সময় রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে এক হয়ে বিচার নিশ্চিতে কাজ করার আহ্বান জানান উপাচার্য। আমরা ধৈর্য ধরব, আমরা বিশৃঙ্খলা করব না, আমরা রাজনৈতিক কোন রকম দলাদলিতে পা দেব না, কিন্তু আমরা আমাদের লক্ষ্য অর্জন করে থাকব। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ অভিযোগে ভিসি প্রক্টরের পদত্যাগ চেয়ে কালো পতাকা মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এটা কেবল হত্যাকাণ্ড নয়, এটা এই রাষ্ট্র, এই সমাজ, এই শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তাহীনতার চরম ব্যর্থতা। আমরা এই বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বাধ্য করব তাদের চেয়ার থেকে টেনে নেওয়াবো। এদিকে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। পরে জানানো হয় এই খুনের মামলা ডিবিতে হস্তান্তর করা হচ্ছে। ওনার দিক থেকে উনি বলেছেন ওনারা এমনিতেও চেষ্টা করছেন এবং ওনারা বলেছেন এবং ফার্দার এটা যাতে ফ্যাসিলিটেট হয় সেইভাবে ওনারা এটা এগিয়ে নিয়ে যাবেন। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। অনিশ্চিত গন্তব্যের পথে দেশ, আস্থা হারাচ্ছে অন্তর্বর্তী সরকার। অস্থিরতা আরও বাড়বে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তাই ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দেওয়ার দাবি দলটির। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর রাষ্ট্র পরিচালনায় আসে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন সময়ে হওয়া বৈঠক সহ সভা সমাবেশে বরাবরই বিএনপির দাবি অতি দ্রুত নির্বাচনের। যদিও সরকার বলেছে এ বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন। রোববার নিজ কার্যালয়ে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার আস্থা হারাচ্ছে, তাই কোন কোন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে তা জানানো উচিত। আমরা চাই ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচনে হতে হবে। আমি তো ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজনীয়তা মনে করছি না। ইমিডিয়েটলি যেখানে ঐকমত হয়েছে এটা ডিক্লেয়ার করে আপনি নির্বাচনের দিনক্ষণ দেন। এটা অগাস্ট সেপ্টেম্বর যে কোনো সময় হতে পারে। আস্থা যেটা হারাচ্ছে এটা তো সবার জন্য দুর্ভাগ্যজনক, দেশের জন্য দুর্ভাগ্যজনক। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা দাবি করেন, অনিশ্চিত অবস্থার মধ্যে আছে বাংলাদেশ, কোথায় যাচ্ছে কেউ জানে না। এই যে কথাগুলো বলতে বাধ্য হচ্ছে কেন? যে রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হয়েছে, যে রাজনৈতিক অরাজকতা সৃষ্টি হচ্ছে ক্রমান্বয়ে, যে জনগণের মনে যে প্রশ্ন জাগছে
এই কথাগুলো তো আমরা রাজনীতিবিদ হিসেবে আমাদের বলতে হচ্ছে এখন। তিনি জানান, বিএনপি সহনশীল, স্থিতিশীল সহ অবস্থানে রাজনীতি করতে চায়। সহ অবস্থানের একটা রাজনীতি করতে চাই, বিএনপি হচ্ছে এদিকে চলছে। আমরা আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। শেখ হাসিনা ও তার পরিবারের অবৈধ সম্পদ তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। মৌলভীবাজারে গণশুনানিতে কথা জানান দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি বলেন, শেখ হাসিনার নির্বাচনী হলফনামায় দেয়া সম্পদ বিবরণীর সাথে বাস্তবে গরমিল পাওয়া গেছে। যে পরিবর্তনটা ঘটেছে সেই পরিবর্তনটা ছিল একটা বৈষম্যমূলক সমাজের বিরুদ্ধে। তো বৈষম্যের সূত্রপাত কোথায়? আমরা যদি খুব ভালো করে দেখি, এই দুর্নীতি হচ্ছে বৈষম্য সৃষ্টি করে। তো কাজে এই দুর্নীতিটাকে যতটা কমিয়ে আনা যায়, বৈষম্য ততটা কমবে। আমরা কি দুর্নীতি দমন কমিশনকে বড় করব না দুর্নীতি কমাবো? দুর্নীতি যত কমবে, দুর্নীতিটা যত কমবে, আমাদের প্রয়োজন তত কমে আসবে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেড দুর্নীতি মামলা সচলের উদ্যোগ নিয়েছে দুদক। শুনানি হবে 15 জুলাই। দুর্নীতির সেই মামলা গোপালগঞ্জের এক বিচারপতিকে দিয়ে বাতিল করান শেখ হাসিনা। সুপ্রিম কোর্টে নজিরবিহীনভাবে সাক্ষ্য শুরুর পরও মামলা বাতিলে এমন নজির নেই। প্রথমবার যখন শেখ হাসিনা ক্ষমতায় আসেন, তখনই বেশ কিছু দুর্নীতির অভিযোগ আসে তার বিরুদ্ধে। MiG-29 ও বার্জ মাউন্টেডের মতো দুর্নীতির অভিযোগ খণ্ডাতে না পেরে 2009-এ ক্ষমতায় আসার সাথে সাথে সেগুলো আইনি কাঠামোয় ফেলে বাতিল করেন শেখ হাসিনা। বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়মের অভিযোগে 2007 সালের 2 জুলাই শেখ হাসিনা ও তৌফিকি ইলাই চৌধুরী সহ 7 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। 2010-এ গোপালগঞ্জের বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী তা বাতিল করে দেন। কোনো মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হলে তার বাতিল হয় না, অথচ এই মামলার সাক্ষী হয়েছিল 6 জনের। হাইকোর্টের আদেশের পর ডিপ ফ্রিজে চলে যায় বার্জ মাউন্টেড মামলা। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর চলতি বছর মার্চে বার্জ মাউন্টেড দুর্নীতি মামলা শুনানির উদ্যোগ নেয় দুদক। আপিল বিভাগে যার শুনানি হবে 15 জুলাই। এখন আমরা এটা ইনিশিয়েটিভ নিয়েছি যে এটা আমরা চ্যালেঞ্জ করব, এই জন্য এখন ফাইল করেছি এবং আজকে 26 নাম্বার আইটেম ছিল, কিন্তু অনারেবল সুপ্রিম কোর্ট ডিসিশন দিয়েছে না, এটা হচ্ছে ফুল বেঞ্চ শুনবে, অর্থাৎ 7 জন জজ একসাথে করে শুনবে। আগামী 15/7/2025 ফিক্স করেছে। তবে এতদিন পর কেন মামলার শুনানি হবে এমন প্রশ্নে দুদক আইনজীবী জানালেন, এটি সংস্থাটির সিদ্ধান্ত। এইটা মামলাটা ছিল একটা পাওয়ার প্ল্যান্ট তৈরির ব্যাপারে। অভিযোগ ছিল যে পাওয়ার প্ল্যান্ট তৈরির ক্ষেত্রে দুর্নীতির অ্যালিগেশন ছিল। এটা কোয়াশ করেছে কয়েকটা গ্রাউন্ড আছে, যে এইগুলা মেরিটের ব্যাপারে এখন আমি আর আলোচনা করছি। শেখ হাসিনার বিরুদ্ধে 111-এর আরও বেশ কটি দুর্নীতি মামলা রয়েছে, সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়নি দুদক। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। সংস্কারের জন্য গণভোট চায় জামাত। ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় তারা প্রস্তাব দেয়, 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হতে পারবেন না। এদিকে দ্রুত জাতীয় সনদ তৈরির কথা জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 10:30টায় ঐকমত্য কমিশনের সাথে সংলাপে বসে জামায়াতে ইসলামী। আলোচনায় সংবিধান, দুদক থেকে শুরু করে নির্বাচন কমিশন সহ সব সংস্কার প্রস্তাবনা। নতুন করে বেশ কিছু বিষয়ে ঐক্যের বার্তা দেয় জামায়াতের প্রতিনিধি দল। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি বলেন, ঐকমত্য প্রতিষ্ঠা সকল রাজনৈতিক সামাজিক শক্তির দায়িত্ব। আশা করেন দ্রুত জাতীয় সনদ তৈরির। আর নির্বাচন কমিশন ঘিরে অনাস্থার কথা জানায় জামায়াত। এটা কেবলমাত্র জাতীয় ঐকমত্য কমিশনের বিষয় নয়, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা আসলে রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো, সামাজিক শক্তিগুলোর দায়িত্ব। ইলেকশন কমিশনের ভূমিকাও আমাদের কাছে কিছুটা প্রশ্নবোধক মনে হচ্ছে, কারণ কিছু কিছু ঘটনায় আমরা দেখছি যে ইলেকশন কমিশন তার প্রপার স্টেপ নিতে পারছে না। বৈঠক শেষে জামায়াতে ইসলামী জানায়, সংস্কার করতে হবে গণভোটে, তবে নির্বাচন আগে না একই সময়ে তা আলোচনার বিষয়।
এখনকার যে ঐকমত্য হবে সেটার জন্যই আমরা গণভোট চাচ্ছি। আমরা আর একটা কিছু চাচ্ছি না, আমরা এই বিষয়ে কখন হবে আমরা বলছি ফার্দার আলোচনা করব, বাট আওয়ার প্রিন্সিপাল পলিসি স্টেটমেন্ট হচ্ছে ইটস এ গণভোট। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন, জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ, নির্বাচন কমিশনের জবাবদিহিতা নিশ্চিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সহ দুদক সংস্কারে টাস্ক ফোর্স গঠনের সুপারিশ জানায় দলটি। যেহেতু কিছু রিফর্ম আমরা চাচ্ছি, সেজন্য আমরা মিনিমাম সময়টা যেটা হয় রিফর্ম করার জন্য অতটুকুই আমরা এলাও করব, এবং এরপরেই যত শীঘ্র সম্ভব নির্বাচন দিতে হবে। নির্বাচন মে বি দি বেটার সলিউশন ফর টু ব্রিং দ্য নরমালসি ইন দ্য। মত পার্থক্যের বিস্তারিত তুলে ধরে দলটি জানায়, দলীয় দৃষ্টিকোণ নয় বরং দেশ ও জনগণের স্বার্থেই সংস্কার চায় জামায়াত। ইস্যু করে জোমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এ চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং, মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং, মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস এনজয় দ্য বেস্ট, মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। বাস্তবতা আর রূপালী পর্দা আলাদা, তবে কখনো কখনো তা বড়ই বেসুরো হয়ে বেজে ওঠে জীবন ক্যানভাসে। এই যেমন 5 আগস্ট বিশেষ বিমানে চেপে পালিয়ে শেখ হাসিনার শেষ রক্ষা হলেও তার চরিত্রে অভিনয় করা নুসরাত ফারিয়া পেরোতে পারেননি বিমানবন্দরের চৌকাঠো। রাজধানীর ভাটারা থানায় জুলাই আন্দোলনের এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সিনেমার কোনো দৃশ্যপটে নয়, সত্যি সত্যি জেল হাজতের পথে ঢাকায় সিনেমার এই নায়িকা। রবিবার দুপুরে দেশের বাইরে যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফারিয়াকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসা শেষে তাকে পাঠানো হয় ভাটারা থানায়, সেখান থেকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। কিন্তু ইতিহাস কথা বলে। জানা গেছে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানা এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় 17 জন শিল্পীর সাথে আসামি করা হয় ফারিয়াকে, যেখানে বলা হয় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থদাতা হিসেবে কাজ করেছেন ফারিয়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি মুজিব একটি জাতির উপকার ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া। 5 আগস্টের পর যা নিয়ে শুরু হয় বিতর্ক। শেখ হাসিনা সরকার পতনের পর বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করা প্রায় সব শিল্পীর নামই হয়েছে মামলা। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয় এক্ষেত্রে ব্যতিক্রম কেবল নুসরাতের মুস্তিশা। সিনেমাটিতে তিনি অভিনয় করেন বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সময় হলো একটা বিরতি, আমরা ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। সন্ধ্যা 7টার খবরে আপনারা দেখছেন চ্যানেল 24। ইশরাক হোসেনের সমর্থকদের আন্দোলনে অচল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। চতুর্থ দিনের মতো নগর ভবনে বিক্ষোভ করেন তারা। এতে যোগ দেয় বিএনপি সহ অঙ্গ সংগঠনগুলো। রোববার সকাল থেকে নগর ভবনের সামনে অবস্থান নেন ইশরাকের সমর্থকেরা। বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন তারা। এ সময় নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। বিভিন্ন কার্যালয়ে তালা দেয়ায় কর্মকর্তা কর্মচারীরা অফিসে এলেও কোনো কাজ করতে পারেননি। আর এতে দুর্ভোগে পড়েন সেবা নিতে আসা নাগরিকরা। এদিকে 5 বছর আগের প্রশ্নবিদ্ধ নির্বাচনে ইশরাক হোসেনের মেয়রের দায়িত্ব নিতে চাওয়ার যৌক্তিকতা নিয়েও উঠেছে প্রশ্ন। নির্বাচন বিশ্লেষকরা বলছেন দেশে যতটুকু আইন আছে তারও সঠিক প্রয়োগ নেই। তাতে জটিল হয়েছে পুরো বিষয়টি। আশরাফুল আলম আকাশের রিপোর্ট দেখুন। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। ভোট পড়ে 30%-ও কম। পরে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপি। তবে জুলাই অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনে বদলে গেছে দৃশ্যপট। 5 বছর আগের মামলায় গেল 27 মার্চ আদালতের রায়ের পর 27 এপ্রিল বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
কিন্তু গ্যাজেট প্রকাশের 20 দিন পার হলেও ইশরাকের শপথের আয়োজন হয়নি, জানিয়ে ক্ষোভ প্রকাশ করে আন্দোলনে নেমেছেন তার সমর্থকেরা। ইঞ্জিনিয়ার ইশরাককে যদি দায়িত্ব না দেওয়া হয়, আমরা নগর ভবনের সকল কর্মকাণ্ড বন্ধ করে দেব। আমি ধানের শীষে চাপ দিলে জায়গা হলো নৌকাতে, যেটাতে আমি চাপ দিই, আমরা ভোট দিতে পারি নাই। আওয়ামী লীগ বাদে প্রায় প্রতিটি রাজনৈতিক দল বিগত সময়ের সব নির্বাচনকে অবৈধ বলে অভিহিত করে। সে অবৈধ নির্বাচনের মেয়রের দায়িত্ব নেওয়া কতটা যৌক্তিক তা নিয়েও উঠেছে প্রশ্ন। অবৈধ নির্বাচনকে বৈধতা আদালত দিয়েছেন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, সেটাকে মেনে নিতে হবে। সেটা যদি কেউ মানতে অস্বীকার করে তাহলে ধরে নিতে হবে তারা আদালতকে অবমাননা করছে। যখন আমরা অবৈধ বলছি তখন আমরা সেই যে ফলাফলটাকে সেটাকে আমরা মিন করে অবৈধ বলছি। মেয়রের শপথের ইস্যুকে কেন্দ্র করে চলমান আন্দোলনে অচল হয়ে পড়েছে ঢাকা দক্ষিণের নগর ভবন। তালা দেওয়া হয়েছে প্রতিটি ফটকে। মেয়র হতে মরিয়া ইশরাক হোসেনের দাবি, এই আন্দোলন স্থানীয়দের অধিকার। এই আন্দোলনটি লাগাতার চলবে যতক্ষণ না পর্যন্ত দাবি মেনে না হচ্ছে। সবখানে যদি আন্দোলন হয়, তারা যদি আন্দোলন করে, আমি তাদেরকে কিভাবে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার নির্দেশনা দিতে পারি। এদিকে নির্বাচন আইনের বিধিমালা মতে মামলার আবেদনের 6 মাসের মধ্যে এবং আপিল পরবর্তী 4 মাসের মধ্যে আপিল নিষ্পত্তি করার বিধান রয়েছে। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, দেশে যতটুকু আইন আছে তারও সঠিক প্রয়োগ না থাকায় পুরো বিষয়টি জটিল হয়ে গেছে। এটা আসলে আমাদের আইনের দুর্বলতা। পৃথিবীর অনেক দেশেই নির্বাচনের 3 দিন, 7 দিন, 1 মাস, বড়জোর 3 মাস পরে এ ধরনের জাজমেন্ট হয়। এবং ইশরাক সাহেবকে যে শপথ নেওয়ার জন্য ডাকা হয় নাই, তার কোনো ব্যাখ্যাও কিন্তু আমরা জানি না। সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয় নাই। মেয়র ঘোষণা করে ট্রাইব্যুনালের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে করা রিট শুনানির আগে কোনো সিদ্ধান্তে আসা যাবে না বলেও মন্তব্য করেন এই নির্বাচন বিশেষজ্ঞ। এখন বলটা সম্পূর্ণ আদালতের করে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। ঈদ সেলিব্রেশনে এবার নো টেনশন, সিঙ্গার বেকো আছে আপনার পাশে, আপনার সাথে। বড় ঈদে স্বস্তির ভরপুর সলিউশন নিয়ে এই সলিউশন কার্ডে পাচ্ছেন হাউসফুল অ্যাপ্লায়েন্স। আরও জিতে নিতে পারেন টিভি, রেফ্রিজারেটর, এসি, ওয়াশিং মেশিন সহ যে কোনো অ্যাপ্লায়েন্স। এছাড়াও আছে ঈদ বাজার অথবা এলপিজি গ্যাস বিল ডিসকাউন্ট। ভরপুর সলিউশন পেতে আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। ভিজিট করুন singarpd.com। স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে ভারতের নতুন নিষেধাজ্ঞা সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে জানে না বাংলাদেশ। এই কথা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেছেন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব। এমন সিদ্ধান্তে ভারতের ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন তিনি। স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক নেবে না ভারত, এমন নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড ডিজিএফটি। জানানো হয়, এখন থেকে কেবল কলকাতা ও মুম্বাইয়ের নভোসেবা সমুদ্র বন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক নেওয়া হবে। বিধিনিষেধের আওতায় পড়েছে ফল, ফলের স্বাদযুক্ত পানীয় ও কার্বোনেটেড ড্রিঙ্কস, বেকারি, চিপস, স্ন্যাক্স এবং কনফেকশনারিতে তৈরি প্রক্রিয়াজাত খাবারও। সচিবালয় বাণিজ্য উপদেষ্টা বলেন, আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনো জানতে পারেনি বাংলাদেশ, জানলে করণীয় ঠিক করা হবে। আমরা এখনো অফিসিয়ালি ভারতের পদক্ষেপটা সম্বন্ধে জানি না। আমরা ফর্মালি জানার পরে ব্যাপারগুলো নিয়ে পদক্ষেপ নিতে পারবো। বিভিন্ন সময় আমরাও আমাদের কৃষিপণ্য উৎপাদন এবং ভোগের উপরে নির্ভর করে আমদানিতে বিভিন্ন রকমের বিধিনিষেধ আরোপ করি, ভারতও করে। সো এটা একটা চলমান প্রক্রিয়া, এটা একটা বাণিজ্য ব্যবস্থাপনার একটা প্রক্রিয়া এবং এই বাণিজ্য ব্যবস্থাপনার প্রক্রিয়াতে আমরা কাজ করছি এবং আমরা আশা করি যে যদি কোনো এই বিষয়ে কোনো সমস্যা তৈরি হয় আমরা উভয় পক্ষ আলোচনার মাধ্যমে এটার একটা উপযুক্ত পরিণতিতে আনতে পারব। উপদেষ্টা বলেন, দুদেশের বাণিজ্যে ভারতই বাংলাদেশে বেশি রপ্তানি করে। নিষেধাজ্ঞার ফলে ভারতীয় ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন। আমাদের গার্মেন্ট শিল্প একটা বড় পরিমাণ ভারতে যায় এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এটা আমরা প্রতিযোগিতার সক্ষমতাই আমাদের রপ্তানিগুলো হয়। সো এটা দুইজনের জন্যই একটা লাভজনক প্রক্রিয়া। ভারতের সাথে আমাদের যে বাণিজ্য সেটা ভারতের দিকেই মানে অধিক ভারী। সো আমরা নিশ্চয়ই আমাদের এই অবস্থানগুলোকে সঠিকভাবে তুলে ধরবো এবং আশা করি আমরা আমাদের এই সমস্যার সমাধান করতে পারবো। শেখ বশির উদ্দিন বলেন, প্রতিযোগিতা সক্ষমতার ভিত্তিতেই ভারতে পণ্য রপ্তানি করে বাংলাদেশ। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আরও একটি বিরতি। ফিরে আসছি একটু পর, সাথেই থাকুন।